আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 27 আইডেন্টিফিকেশন অফ ক্লজ। ক্লজ নিয়ে আমরা আলোচনা করব। ক্লজ হচ্ছে বাকি একটি গুরুত্বপূর্ণ অংশ। কমপ্লেক্স এবং কম্পাউন্ডে এই ক্লজকে খুঁজে পাওয়া যায়। তো আমরা যদি ডেফিনেশন সংজ্ঞা যদি দেখি, কোনো বাক্যাংশের মধ্যে যদি একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে এবং এটি যখন একটি পূর্ণ বাক্যের অংশ হিসেবে কাজ করে তাকে ক্লজ বলা হয়। অর্থাৎ সহজ কথা হলে একটা সেন্টেন্সকে একটা ক্লজ বলা হয়, যে একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। ভার্ব মানে কি ফাইনাইট ভার্ব, ঠিক আছে। ক্লজ মানে সেন্টেন্সের মতোই, কিন্তু একটা আরেকটার সাথে জড়িত আছে। আমরা নিচে আলোচনা করি। তো সহজ ভাষায় আপনি মনে করেন যে ক্লজ মানে হচ্ছে সেন্টেন্স। আপনার বোঝার সুবিধার্থে ক্লজ মানে হচ্ছে একটা সেন্টেন্স যার মধ্যে সাবজেক্ট আছে, ভার্ব আছে। ভার্ব বলতে ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তো ক্লজ হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে আপনার প্রিন্সিপাল বা ইনডিফিনিট ক্লজ, স্বাধীন ক্লজ বলা হয়, প্রধান ক্লজ বলা হয়, সাবঅর্ডিনেট ডিপেন্ডেন্ট ক্লজ, একটা হচ্ছে নির্ভরশীল ক্লজ বলা হয়, একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। তাহলে আমরা যদি দেখি সাবঅর্ডিনেট যেটা আছে সেটাকে আবার ভাগ করছে নাউন ক্লজ, এজিটিভ বা রিলেটিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল করছে। আবার এই যে এজিটিভকে আইডেন্টিফাইং বা নন আইডেন্টিফাইং ভাগ করছে। আবার অ্যাডভার্বকে আবার ভাগ করছে। আপনি দেখেন এখানে দেওয়া আছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, প্লেস, রিজন, ম্যানার, পারপাস, কন্ডিশন, কনসেশন, কম্পারিজন, কজ অ্যান্ড রেজাল্ট। এই যে এটা ভাগ দেওয়া আছে, যারা অ্যাডভার্ব মানে অ্যাডভার্বের যে অধ্যায়টা আছে, যে ভিডিওটা আমরা অ্যাডভার্ব নিয়ে বানিয়েছি, সেটা যদি আপনি দেখে থাকেন তাহলে এই এতগুলো লিস্ট দেখে আপনি এমনি বুঝতে পারবেন যে এটা কোনো বিষয়ই না, কারণ এটা ইজি একটা বিষয়, এটা থাকবেই। তো আমরা যদি এখন সিরিয়াল বাই সিরিয়াল দেখি, প্রিন্সিপাল ক্লজ বা ইনডিপেন্ডেন্ট ক্লজ, যে ক্লজ স্বাধীন, কারোর উপর নির্ভরশীল নয়, ঠিক আছে। ক্লজ মানে দেখবেন দুইটা সেন্টেন্স থাকবে ক্লজের মধ্যে, ঠিক আছে। একটা সেন্টেন্স থাকবে যেটা হচ্ছে কারোর উপর নির্ভরশীল না, একদম মুক্ত, সেটাকে বলবেন প্রিন্সিপাল ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, মানে ইনডিপেন্ডেন্ট ক্লজ বলবেন। আর একটা দেখবেন নির্ভরশীল, মানে আরেকটা সেন্টেন্সের উপর নির্ভরশীল, সেটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট। আমরা পড়লেই বোঝা যাবে। দেখেন এখানে যে ক্লজ তার অর্থ প্রকাশের জন্য অন্য ক্লজের উপরে নির্ভরশীল করে না, নিজেই স্বয়ংসম্পূর্ণ থাকে, তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইনডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন ক্লজ। দেখেন আই নো দ্যাট হি উইল কাম, এখানে খেয়াল করে দেখেন এই যে আই নো দে আছে, সেটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ। কেন? কারণ এটা স্বাধীন। এই ক্লজটাকে বাদ দিয়ে দেন, দ্যাট হি উইল কাম এই কথাটা আপনি বাদ দিয়ে দেন, তাহলে কি মনের ভাব প্রকাশ পায় কিনা দেখেন। আই নো আমি জানি, ঠিক আছে। আর দ্যাট হি উইল কাম সে আসবে যে, তাহলে এই যে হি উইল কাম যে, এটা কিন্তু আই নোর উপরে নির্ভরশীল। একইভাবে দেখেন দ্য টেবিল হ্যাজ 4 চেয়ার্স, দিস ইজ দ্য এক্সাম্পল অফ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্বাধীন। তো মনে রাখতে হবে স্বাধীন ক্লজ মানে কি, স্বাধীন একটা সম্পূর্ণ বাক্য প্রদান করে। এখন পরাধীন কোনটা আসেন আমরা দেখি। এই যে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ যেটা, এটাকে বলা হয় যে ক্লজ নিজে নিজে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না, অর্থ প্রকাশের জন্য মেইন ক্লজ যেটা এটার উপর নির্ভরশীল হতে হয়, সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। সাধারণত একটি সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। সাবঅর্ডিনেট ক্লজে কি থাকবে? একটা কনজাংশন থাকবে, যেমন ওয়েন, ওয়াইল, বিফোর, আফটার, টিল, আনটিল, এইগুলো। সহজ কথা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজকে আপনি মনে মনে ভাবেন কমপ্লেক্স সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লজকে মনে মনে ভাবেন কি কমপ্লেক্স। আপনি ছোটোবেলায় 9, 10 বা ইন্টারমিডিয়েটে পড়েছেন চেঞ্জিং সেন্টেন্স, এখানে ছিল সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ঠিক আছে। তাহলে আমরা কম্পাউন্ডে কী ছিল? অ্যান্ড, বাট, অর। আর সিম্পল ছিল কি একটা সাবজেক্ট একটা ভার্ব। আর কমপ্লেক্সে কী ছিল? কমপ্লেক্সে ছিল সিন্স, এস, ওয়েন, ইফ, ডব্লিউ এর শব্দ, টু ডট ডট টু, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, যেগুলো নো সোনার হেড, যেগুলো ছিল সব সাবঅর্ডিনেটের ভিতরে ঢুকাই দেন। দো, অল দো ছিল। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ মানে কি কমপ্লেক্স সেন্টেন্স, যেটা সোজা কথা। দেখেন সিটিং হ্যাপিলি দ্য চিকেন লেড এগস, দ্য আন্ডারলাইন পার্ট ইজ অ্যান সিটিং হ্যাপিলি, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কীভাবে দেখেন? বসে মানে আরামে বসে রয়েছেন, সেটা বলতেছে দ্য চিকেন লেড এগস, অর্থাৎ তখন কি মানে ডিম পারে কি মুরগি, সেটা বলতেছে। যা হোক, আমরা নিচে গেলে আরও উদাহরণ পাবো। এই উদাহরণ দিয়ে আমার মনের মতো হইতেছে না। আচ্ছা, আমরা নিচে যাই। কোঅর্ডিনেটিং ক্লজ আছে দুইটি সমজাতীয় প্রিন্সিপাল ক্লজ যদি কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তাহলে কোঅর্ডিনেটিং ক্লজটাকে আপনি মনে মনে কম্পাউন্ড পাবেন। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সের ক্ষেত্রে তাকে কি অ্যান, বাট, অর, সো থাকে, সেটা বলা হয় কম্পাউন্ড। এটাই মনে করেন। সহজ ভাষায় মনে করেন যে সাবঅর্ডিনেট মানে হচ্ছে কমপ্লেক্স, আর কোঅর্ডিনেট হচ্ছে কি আপনার কম্পাউন্ড। অ্যান্ড, বাট, অর, সো যদি থাকে তাহলে সেটা হবে কোঅর্ডিনেট, মনে রাখবেন। তো এখানে সাবঅর্ডিনেট যেটা, ওই যে সাবঅর্ডিনেট কমপ্লেক্স, এটা নিয়ে সকল আলোচনা। এটাকে আবার ভাগ করছে 3 ভাগে, নাউন ক্লজ, এডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজকে বলে কোনো ক্লজ যদি নাউনের কাজ করে তাকে নাউন ক্লজ বলা হয়। নাউন ক্লজ সাধারণত দ্যাট, হোয়াট, হাউ, ওয়াই, ওয়েদার ইত্যাদি দ্বারা সূচিত হয়। উল্লেখ্য 5টি বিষয় নাউনের কাজ করে। কোনো ক্লজ এ যদি 5টি অবস্থানে থাকে তাহলে সেটাকে নাউন ক্লজ বলবো। যেমন দেখেন সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি আমরা নাউন ক্লজকে। যেমন দেখেন দ্যাট হি ইজ অনেস্ট,
ইজ নোন টু মি, তাহলে দেখেন দ্যাট হি ইজ অনেস্ট, পুরাটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, তাই এটাকে বলা হয় আপনার নাউন ক্লজ। পরে দেখেন ভার্ব দিছে ওয়েন হি উইল কাম, যে এখানে পরে দেখেন ভার্ব দিছে। এখন এটা যদি আলাদা হইতো তাহলে এই যে ইজ দেওয়া আছে, ইজের আগে তো একটা কি দেওয়া দরকার ছিল, সাবজেক্ট দরকার ছিল না। যেমন দেখেন এখানে হি ইজ দিচ্ছেন, তাহলে কি এই যে এখানে হি, এই যে এখানে হি দেখেন এই হি এর পাশে কি দিচ্ছেন, ইজ দিচ্ছেন, তাহলে ইজের আগে কি আছে, একটা সাবজেক্ট আছে। তাহলে এখানে যে ইজের আগে সাবজেক্ট কই, বা এখানে যে ইজ আছে এই ইজের আগে সাবজেক্টটা কই, যেহেতু সাবজেক্টটা নাই তার মানে বোঝা গেলে এই পুরাটাই সাবজেক্ট, কারণ ভার্বের আগে কি থাকবো, সাবজেক্ট থাকবে। অবজেক্ট, হ্যাঁ অবজেক্ট, যেমন আই নো দ্যাট হি ইজ অনেস্ট, তাহলে ওই যে আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে গিয়ে ভার্ব, আর বাকিটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট অফ প্রিপোজিশন হিসেবে ব্যবহার করে, যেমন ইট ডিপেন্ডস অন, এই যে দেখেন ডিপ অন প্রিপোজিশনের পরে ব্যবহার করা হয়েছে। আমরা জানি প্রিপোজিশন পরে অবজেক্ট বসে, মানে নাউন বসে। তারপর কমপ্লিমেন্ট, দিস ইজ হোয়াট উই এক্সপেক্টেড, ঠিক আছে, কমপ্লিমেন্ট হিসেবে। কমপ্লিমেন্ট কি, এটা কমপ্লিমেন্ট অর্ধে আপনি গেলে বুঝতে পারবেন। তো অ্যাপোজিটিভ আমরা একটু আলোচনা করেছিলাম, মনে হয় একটা বা দুইটা ভিডিওতে আমরা আলোচনা করেছি। যে ভিডিওটা দেখতেছেন তার আগের ভিডিও বা এর আগেরটা, এই দুইটার মধ্যে যখন একটা মধ্যে অ্যাপোজিশন আলোচনা করছে। তারপর আমরা যদি একটু বলে নিই, অ্যাপোজিশন হচ্ছে কি যে আপনি মানে অতিরিক্ত একটু বাড়ায় বলা চিনার জন্য, যেমন আওয়ার অফ দ্যাট হি উইল কাম ব্যাক প্রুভড ফলস, তাহলে ওই যে এটা মানে আমাদের প্রত্যাশা, যে কি প্রত্যাশা, যে সে আসবে, ওই এটা আমরা বাড়াইয়া বলছি, ঠিক আছে। অ্যাপোজিশন মানে বাড়াইয়া বলা। তাহলে এখানে দেখেন যে এখানে অনেকগুলো দেওয়া আছে, অনেক প্রশ্ন দেওয়া আছে, যে খেয়াল করে দেখেন এই যে আই নো হাউ হি স্ট্রাগলড এগেনস্ট পভার্টি, তাহলে দেখেন আই নো, আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্বের পরে কী বসে, অবজেক্ট। এই অবজেক্ট যেহেতু, তো অবজেক্ট হচ্ছে আপনার নাউন ক্লজ, কারণ আমরা জানি নাউন সাবজেক্ট হিসেবে বসে, নাউন অবজেক্ট হিসেবে বসে। এবার দেখেন অ্যাডজেক্টিভ ক্লজ আছে, কোনো অ্যাডজেক্টিভ মানে কোনো ক্লজ যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে থাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলা হয়। আর এই ক্লজের শুরুতে দেখবেন এই শব্দগুলো পাবেন, হো, হোম, হোজ, উইচ, দ্যাট, ওয়্যার, ওয়েন, ওয়াই, এগুলো পাবেন। সাধারণত অ্যাডজেক্টিভ ক্লজগুলো রিলেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয়ে থাকে। সোজা কথা, আপনি যদি ডব্লিউ এর শব্দ দেখেন তাহলে বলবেন যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর কিছু দেখা লাগবে না। যদি ডব্লিউ এর শব্দ দেখেন, হোয়াট, ওয়েন, হো এগুলো দেখেন, তাহলে বলে দেবেন এটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর কিছু দেখা লাগবে না। দেখেন দ্য ম্যান হো, এই যে অ্যাডজেক্টিভ ক্লজ, মানে এটা অ্যাডজেক্টিভ। দ্য ম্যান হোম, দেখেন দ্য ম্যান টু হোম, দ্য ম্যান হুজ কার, সবগুলো অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। এখন অ্যাডজেক্টিভের মধ্যে এখানে বসছে যে এটা সাবজেক্ট হিসেবে বসছে, একটা অবজেক্ট হিসেবে বসছে, একটা প্রিপোজিশনের পরে বসছে, একটা পসেসিভ হিসেবে বসছে, এগুলো লাগে না। আপনাকে বলবে এটা কোন ক্লজ, আপনি বলবেন এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কীভাবে বুঝলেন, যে ডব্লিউ এর শব্দ দেখছি, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাই নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য দিয়েছে, যেমন নাউন ক্লজ আমরা জানি যে মানে ভার্বের পরেই বসে, আর এখানে খেয়াল করে দেখেন যে অ্যাডজেক্টিভ ক্লজও দেখেন এখানে ভার্বের পরে বসছে, আই নো দ্য বয় হু কল্ড ইউ ইয়েস্টারডে, ঠিক আছে, অ্যান্টিসিডেন্ট পূর্ববর্তী হিসেবে বসে। আই নো ওয়্যার হি লিভস, সেটা বলছে। এখানে আই নো দ্য প্লেস, এখানে খেয়াল করে দেখেন যে দেয়া আছে আই নো দ্য প্লেস ওয়্যার হি লিভস, মানে একটু ঘুরায় বসে, জায়গা উল্লেখ করছে। জায়গা উল্লেখ করলে আমরা জানি কি, দেখেন জায়গা উল্লেখ করছে, বা দ্যাট হি ইজ দ্যাট ইজ ট্রু, বা দ্য নিউজ দ্যাট হি গিভস, এখানে দেখেন অ্যান্টিসিডেন্ট দিছে। অ্যান্টিসিডেন্ট মানে কি, পূর্ববর্তী একটা শব্দ দিছে, এটাকে বলে অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে, মানে পূর্ববর্তী একটা শব্দ দিছে। এখানে দেখেন নাউন ক্লজের পরে ভার্ব দিছে, আর এখানে দেখেন দ্য নিউজ, এই যে এটা হচ্ছে কি পূর্ববর্তী একটা শব্দ, তারপর আপনি দেখেন অ্যাডজেক্টিভ দেওয়া দিছে, ওইটা বলতেছে। রিলেটিভ ক্লজ, রিলেটিভ মানে ডব্লিউ এর শব্দ, দেখেন হোয়াট, হো এরকম থাকবে রিলেটিভ। এই যে দিস ইজ মিস রুকসানা হোজ জয়নিং দ্য ফার্ম নেক্সট উইক, এই যে এটা রিলেটিভ। যে রিলেটিভ ক্লজগুলো নাউনকে ডিফাইন বা আইডেন্টিফাই, যেটাই বলি আমরা করে, সেসব রিলেটিভ ক্লজকে বলা হয়। অর্থাৎ ডব্লিউ এর শব্দ থাকলে রিলেটিভ ক্লজ আমরা ধরে নিব। তারপর আমরা দেখেন অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্ব মানে কি, সময়, জায়গা, স্থান, এগুলো। তাহলে আমরা যদি মানে অ্যাডভার্বের মতো কাজ করে কোনো যদি ক্লজ, তবে অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। আর ভার্বকে যদি আমরা ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ এগুলো দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা চিনব। এখানে অ্যাডভার্বিয়াল অফ টাইম, সময় যদি উল্লেখ করে, যেমন দেখেন এই যে শব্দগুলো, এগুলো সময় নিয়ে কাজ করে। ওয়েন আই ওয়াজ 5 আই ওয়েন্ট টু স্কুল, এই যে ওয়েন কিন্তু সময় নির্দেশ করে, বিফোরও কিন্তু সময় নির্দেশ করে। অ্যাডভার্বিয়াল প্লেস মানে জায়গা, ওয়্যার কথা থাকবে, যেমন ওয়্যার এভার, ওয়েন এভার, এগুলো জায়গা নির্দেশ করে, স্থান। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, কারণ মানে কোনটা, বিকজ মানে কারণ, সিন্স এস কারণ। যেমন সিন্স দ্য বয় ওয়াজ উইক হি কুড নট ক্যারি দ্য বক্স, তাহলে এই যেখানে সিন্স উল্লেখ করা আছে, সিন্স আছে, সিন্স মানে কারণ বোঝায়, তাই সেটা আমরা অ্যাডভার্ব বলবো। আর অ্যাডভার্ব যদি বলে কোন ধরনের অ্যাডভার্ব, তাহলে মানে বলবো যে ক্লজ অফ রিজন, কারণের অ্যাডভার্ব বলবো। অ্যাডভার্বিয়াল ম্যানার হচ্ছে হাউ, কীভাবে কাজটা করে, হাউ,
সাধারণত অ্যাজ হাউ কথা উল্লেখ থাকবে, যে যদি অ্যাজ পান অথবা হাউ পান তাহলে আপনি বলবেন যে অ্যাডভার্বাল ক্লজ মানে ম্যানার, কীভাবে করে, মানে কীভাবে করে মানে কি আপনি সুন্দরভাবে কাজটা করেন, ওই কীভাবে করাটাকে বলা হয় ম্যানার। আপনি ধীরে ধীরে হাঁটেন, তাই বলতে পারি কীভাবে হাঁটেন, ধীরে ধীরে। আপনি দ্রুত হাঁটেন, প্রশ্ন করেন কীভাবে হাঁটেন, দ্রুত। আপনি কীভাবে রান্না করেন, মজা করে রান্না করেন, এই যে মজা করে এটাকে বলা হয় অ্যাডভার্ব, ঠিক আছে। ধরন, কীভাবে। অ্যাডভার্বিয়াল ক্লজ, এই অ্যাডভার্ব নিয়ে আমরা অ্যাডভার্বের অধ্যায়ে অনেক বিস্তারিত আলোচনা করছি, এটা মানে দেখে আসলে এখানে ইজি লাগবে। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন ইনস্পাইট অফ, মানে যদি দেখেন যে দো, অল দো, ইভেন ইফ থাকে তাহলে আমরা এরও অ্যাডভার্ব বলবো। আর যদি দেখেন কন্ডিশনাল সেন্টেন্স আমরা আলোচনা করছি, এই কন্ডিশনাল যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টাকে দেখেন, ভিডিও অলরেডি বানানো আছে। কন্ডিশনাল মানে ইফ দিয়ে যদি শুরু হয়, ইফ অথবা দেন দিয়ে যদি শুরু হয়, কোনো সেন্টেন্সে যদি ইফ দেখেন বা দেন দেখেন অনায়াসে বলে ফেলবেন যে ইফ, আনলেস, প্রোভাইডিং দ্যাট। মনে রাখবেন প্রোভাইডেড কিন্তু ইফের মতোই কাজ করে, আনলেসও ইফের মতোই কাজ করে। আনলেস মানে হচ্ছে যদি না, কিন্তু এটা হচ্ছে নেগেটিভ। প্রোভাইডিং দ্যাটও কিন্তু ইফের মতো কাজ করে। তাহলে এই যে ইফ, আনলেস, প্রোভাইডিং দ্যাট, এগুলি সবগুলো ইফ, ঠিক আছে। তাহলে এগুলো থাকলে আমরা বলবো যে অ্যাডভার্ব। আর কোন ধরনের অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ কন্ডিশন। তারপরে দেখেন দেয়া আছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন, তুলনা দেয়া আছে, তুলনা করতে দেন ব্যবহার করা হয়, দেন দেখলে বুঝবেন যে এটা অ্যাডভার্ব। রেজাল্ট দেখেন অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট মানে কনসিকুয়েন্ট, ঠিক আছে, মানে ফলাফল, কনসিকুয়েন্ট কথা। দেখেন হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, সে এতটা দুর্বল যে সে হাঁটতে পারে না। তাহলে এটা এখানে কি আছে? ফলাফল আছে যে সে দুর্বল। ফলাফল কি? ফলাফল সে হাঁটতে পারে না। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস, উদ্দেশ্যের জন্য দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এগুলো ব্যবহার করে, ঠিক আছে। এগুলো থাকলে আপনি বুঝবেন যে এটা হচ্ছে উদ্দেশ্য, মানে পারপাস দেওয়া আছে। তো এখানে এক্সারসাইজ দিয়েছে কতগুলো, আরও বেশি করে দেওয়া আছে, যেমন টেল মি ওয়্যার আর নাও, আপনি বোঝার জন্য যে আইডেন্টিফাই দ্য ক্লজ, এগুলো চিহ্নিত করতেন তাই দেওয়া আছে। আনসারটাও নিচে দেওয়া আছে এটা কোন ধরনের ক্লজ। তো রিয়েল টেস্টে যদি দেখেন বিসিএসে এখানে দেখেন আসছে 3টা প্রশ্ন আসছে। তো আমরা যদি খেয়াল করে দেখি পিএসসি তো তেমন দেখবেন পাবেন না, এই যে 2টা মাত্র আছে, তেমন আসে না এগুলো, কারণ আপনাকে অত জটিল নিয়ে প্রশ্ন করবে না, সহজ ইজি প্রশ্ন করবে। কিন্তু আমরা দেখেন ব্যাংকেও দেখেন মাত্র একটা আসছিল, তা মানে এরকম কি দেখা যায় অনেক কম আসে। যেগুলো সহজ সেগুলো আপনি বেশি মনোযোগ দেন, এগুলো কিন্তু আসেন না, তাই আপনি মাথা ঘামাবেন না বা টেনশন করবেন না যে আমি তো পারি না, কিছু পারবো না, বা এত কঠিন, এত ঝামেলা, তাহলে আমি কীভাবে প্রস্তুতি নিব। আসলে সব কিছু ভুল ধারণা। এই যে একটা অধ্যায় এত কষ্ট করে মানে বুঝলেন, দেখা গেল আপনি কোনো কিছু মাথাটা ঢুকতেছে না। কেন ঢুকতেছে না? কারণ কীরকম জটিল লাগতেছে, আপনি হতাশ হয়ে গেছেন, নিরাশ হয়ে গেছেন যে আরে বাবার এরকম হলে তো আমার দ্বারা সম্ভব না, প্রস্তুতি নেই। আসলে বল দেখেন স্যার যে কয়টা প্রশ্ন আসছে, মাত্র 3টা আসছে প্রশ্ন, ঠিক আছে। নিচে দেখেন কয়টা আছে, মাত্র 2টা প্রশ্ন আসছে। বিভিন্ন প্রাইমারিতে আসে না, শিক্ষক নিবন্ধনে আসে না, কোনো পরীক্ষাতে আসে না, ঠিক আছে। ব্যাংকে দেখেন একটা মাত্র আসছে। তাহলে এই যে এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, যেগুলো বেশি আসে সেগুলো আপনি বেশি মনোযোগ দেন। আর এগুলো যেহেতু আসে না, মাঝে মধ্যে ব্যতিক্রম 2-1টা আছে, তো এইগুলো ক্ষেত্রে আপনি মানে হতাশ হবেন না। এক্ষেত্রে আপনি কি করবেন যে এগুলো আপনি দেখা যাবেন, এগুলো আস্তে আস্তে বুঝে যাবেন। ওই যেগুলো বেশি আসে এগুলো যখন আস্তে আস্তে আপনি যখন পারবেন, ধীরে ধীরে যখন পারবেন, তখন এগুলো আপনার সোজাই লাগবে, ঠিক আছে। প্রথম কথা এই কথাগুলো মানে প্রথম যে কথাগুলো বলতে চাইতেছি সেটা হচ্ছে যে এগুলো আসে না, তাই টেনশন নেবেন না। দ্বিতীয় কথা হচ্ছে যেগুলো আসেন, যেগুলো সহজ, এগুলোই বেশি আসে। আপনি লক্ষ্য করে দেখেন কোনটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এগুলোই বেশি আসে। গিয়ে দেখেন এগুলো সোজা, আপনি ওইগুলো মানে প্রস্তুতি নিতে থাকেন। ওইগুলো যখন পারবেন তখন দেখবেন ধীরে ধীরে এগুলো আপনি বুঝে যাবেন। এক কথা হচ্ছে এটা আসে না, কিন্তু তারপরও পারবেন ওইগুলো পারলে যেগুলো আসে, তাই টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ইজিতে আপনি প্রস্তুতি নেন। দেখেন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টও তেমন পাবেন না, যে 14টা মাত্র আছে। তো আমরা পরবর্তীতে আমরা সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব।